স্বাগত জানাচ্ছি সিএনবি ঘাট থেকে। আমি এখন সিএনবি ঘাট থেকে যাচ্ছি মন্ত্রীর বাড়ির ঘাট। সেখান থেকে মূলত যাব এই চরাঞ্চলে, এবং চরাঞ্চলে গিয়ে দেখব আজকের এই চরাঞ্চল মানুষের জনপদ এবং তাদের জনজীবন। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আজকের এই নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলগুলোতে। আমরা সিএনবি ঘাট থেকে রওনা দিয়েছি ট্রলার যুগে, এবং সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়েছে সকাল 10টা বাজে এখন। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ট্রলার, এবং সিএনবি ঘাট এই পোর্ট এরিয়া থেকে মূলত আমাদের আজকের যাত্রাটা শুরু। অনেক বসতি ছিল আসলে মূলত এই চরে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গরুস্থান, সেটা ভেঙে গেছে এবং হয়তো সামনের বছর এটা থাকবে না। আপনারা কতদূর দেখতে পাচ্ছেন আমি জানি না, সামনের বছর এটা থাকবে না। এই যে পর্যন্ত এই বছর এসে থেমে গেছে, আরও অনেক দূরে ছিল এটা। তো মূলত এই যে যেখানে যে কারেন্টের পিলার এবং ইটের ভাটা সহ অনেক মানুষের বসবাস ছিল এই চরে। তো এখন যে পরিস্থিতি, নদী ভাঙ্গন, সেই নদী ভাঙ্গন আসলে পুরনো যে ইতিহাস, পুরনো যে মানুষের বাসস্থান, সেই বাসস্থানগুলো আসলে এইভাবে বিলুপ্ত করে দিয়ে যাচ্ছে। যাত্রীবাহী একটি ট্রলার মানুষজন নিয়ে আসছে এদিকে, তারা সিএনবি ঘাটেই নামবে। আমাদের নৌকার মধ্যে অনেক মালামাল নিয়ে যাচ্ছে, কৃষি উপকরণ। তারা হয়তো কেউ এই ঘাটে নামবে এবং তাদের ক্ষেত খামারে চাষাবাদের জন্য মূলত এইখানে হয়তো নামবে। আমরা এখানে নামবো না, আমরা আরেকটু এগিয়ে যাব সামনে মন্ত্রীবাড়ি ঘাটের দিকে। আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। এই পাখিগুলা ওই বালির যে চরের যে খাড়া যে ভাঙনের যে অবস্থা, ওর মধ্যে গর্ত করে এরা মূলত থাকে। আপনারা কতটুকু কি দেখতে পাচ্ছেন, এই যে গর্তগুলা, সেই গর্তগুলোতে মূলত এরা থাকে। এখানে নেমে গেল একজন, সে এখানে যাবে মাছ মারার উদ্দেশ্যে মূলত তার নামা। দিবে ওই গ্যাপটাই ঢুকাইতে পারে। আচ্ছা, এগুলো সব
মাছ ধরার নৌকা, সারা রাত মাছ ধরে এবং দিনের বেলায় তারা বিভিন্নভাবে তাদের জাল মেরামত বা বিভিন্ন কাজকর্মগুলো তারা করে এখানে। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে খেয়া নৌকা, যার মাধ্যমে যাত্রী এবং মালামাল পারাপার করে এপার থেকে ওপারে। এদিকে নৌকার ড্রাইভাররা খুব পাকা, কিভাবে সুন্দর করে তাদের প্লেস মতো নৌকাগুলোকে ফিরায়। আসলে দেখছো মামু, সুন্দর করে কিন্তু প্লেস করে দিছ। হুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি অবস্থা? আমি কইলাম হ্যাঁ, একটু ঘুরতে আসলাম আর কি। না, আসলাম, একটু কাজ আছে, সাথে একটু ঘোরাঘুরি করব, তারপর চলে যাব। প্রতিনিয়ত যারা এইভাবে চরাঞ্চলে আসে মূলত তারা অনেক কষ্টের মধ্যে তাদের জীবনযাপনগুলো পার করে। কারণ আপনাদের একটা জিনিস দেখাই, ওপার থেকে যারা আসছে মোটরসাইকেলে, এই মোটরসাইকেল ওই পার থেকে উঠানো এবং এই পারে আসার পরে নামানোর যে পদ্ধতি, এটা আসলে একটু কষ্ট। যতদিন পর্যন্ত এই ব্রিজগুলো না হচ্ছে, আমরা দেখে এসেছি গতকালকে যে সাদিপুর ভুয়াবাড়ি ঘাটে একটা ব্রিজ হচ্ছে, আর আমরা এখন যে চরে আছি সেই চরে মূলত হচ্ছে শফির খেয়া ঘাটে আরেকটি ব্রিজের কাজ হচ্ছে। আমরা জানি যে ফরিদপুরে মোট 4টি ব্রিজের কথা থাকলেও 3টি ব্রিজ হবে। আমাদের যে মাঝখানে যে চরে আমরা এখন এসে দাঁড়িয়েছি সেখানে একটা ব্রিজের কথা থাকলেও এখনও পর্যন্ত তার দেখা মেলেনি। এই ব্রিজটা হয়ে গেলে শহরের যে জনপদ তার সাথে এই চরাঞ্চলের যে লোকালয় তা একাত্মতা হয়ে যাবে এবং মানুষজনের চলাচল এবং জনজীবন আরও উন্নত থেকে উন্নত শিখরে চলে যাবে। আমাদের এই চরাঞ্চলে যারা মানুষজন আছে তাদের প্রত্যেকেরই দাবি যে অন্তত এই ব্রিজটা হলে তাদের রুগী এবং যে উৎপাদন হয় ফসল এবং অন্যান্য জিনিসগুলো, সেগুলো খুব সহজে তারা শহরাঞ্চলে ঢোকাতে পারবে এবং ভালো দাম এবং ভালো সাশ্রয়ী মূল্যে তারা বিক্রি করতে পারবে। তার সাথে তাদের জনজীবনও অনেক ভালো থাকবে। আমরাও চাই যে শহরের মানুষ ঘুরতে আসুক এই গ্রামে এবং গ্রামের টাটকা ফসল, যে সবজিগুলো হয় বা বিভিন্ন জিনিসগুলো হয়, যে এনভায়রনমেন্টগুলো থাকে, এগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে। আপনাদের দেখাই যে মোটরসাইকেল নামানোটা কতটা এখানকার সহজলভ্য। তোমার গাড়ি নাই? বেলাল ভাই, বাঁশের সাঁকু, কঠিন।
এই চরাঞ্চলের কৃষকরা তাদের জমি কখনো পতিত ফেলে রাখে না। বন্ধুরা, আমি আছি এখন 4238 দাগ নর্থ চ্যানেল ইউনিয়ন। এখানকার পরিবেশটা আসলে অন্যরকম। এখানকার ক্ষেত খামার কেউ পতিত চালায় রাখে না, সবাই চাষাবাদে ব্যস্ত থাকে। আমরা এখন আছি শফির খেয়া ঘাট। এই শফির খেয়া ঘাটে যে ব্রিজটা আপনাদেরকে আগেও বলেছিলাম যে দুইটা ব্রিজ, একটা হচ্ছে সাদিপুর ভুইয়াবাড়ির ঘাট আর এই শফির খেয়া ঘাট, এই একটা ব্রিজ হচ্ছে। এই দুইটা ব্রিজের মাঝখানে আরেকটি ব্রিজ হওয়ার কথা শুনেছি। সেই ব্রিজটি যদি হয় তাহলে টোটাল 3 টুকরো চর এক যখন হয়ে যাবে, আপনার যাতায়াত করতে সময় লাগবে সর্বোচ্চ আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, যত দূরই আপনি যান না কেন। তা এইরকম যদি চরের সাথে আমাদের শহরকে সংযুক্ত করা হয় তাহলে আপনারাই বলুন কেন উন্নত হবে না এই চরের অঞ্চল? কেন আমরা এই শহরের মানুষ যারা আছি তারা চরের এই সুন্দর সতেজ পরিবেশ কেন উপভোগ করতে পারতাম না? খুব সহজ হয়ে যাবে হয়তো এই ব্রিজগুলো হয়ে গেলে। আপনারা দেখেন এই যে কাজ হচ্ছে, আমরা আছি এই ব্রিজে। আর এই পাশটা দেখাই, এই পাশটা টোটালটাই ক্ষেত, চাষাবাদ হচ্ছে। আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে ব্রিজের। অনেক ভালো ব্রিজ, অনেক বড় একটা ব্রিজ হবে এখানে। আর যে খেয়াঘাট দিয়ে কিছুদিন আগেও নৌকা চলেছে, সেই খেয়াঘাটে এখন অবস্থা দেখেন, পানির অবস্থা খুবই খারাপ, পানি নাই বললেই চলে। আর এখানে একটি কালভার্ট তৈরি করা হয়েছে, কালভার্ট না, মাটি দিয়ে ভরাট করে একটা ছোট একটা পানি চলাচলের একটা ব্যবস্থা করে দিয়েছে। আপনারা দেখেন, সুন্দর একটা ব্রিজ। দেখেন আরেকজন নদীর ভিতর দিয়ে যাচ্ছে। সুন্দর, আসলে কি বলবো আপনাদের, অনেক সুন্দর কিছু ছবি এদিকে দেখতে পাওয়া যায়। আসলে ক্যামেরার চোখে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। এখানে যে কালভার্টটা দেওয়া হয়েছে সেখানে প্রবল স্রোতে পানি বের হচ্ছে। এখন যান চলাচলের জন্য রাস্তাটা ভরাট করে এখানে একটা সুন্দর চুঙ্গির মতো দিয়ে দিচ্ছে। হচ্ছে নদীর এপাশে পরিবেশ, রানা এগিয়ে যাচ্ছে, এটা এই পাশের পরিবেশ। লোকজন সবসময় যাতায়াত করছে এখান দিয়ে। ভাই, আপনার বাসা কি এখানেই? এই জায়গায়, এই নর্থ চ্যানেলে। এই নর্থ চ্যানেলে এই বাসা। আমরা এখন যেখানে আছি এই ঘাটটি বা এই জায়গাটা কী নামে পরিচিত? এই জায়গা নর্থ চ্যানেল ইউনিয়নের ভিতর, এই জায়গা এই শফির ঘাট বলেই সবচেয়ে চেনে, এটাই পরিচিত। মানে এটা কি মোটামুটি দূর দূরান্ত থেকে যদি কেউ আসতে চায় শফির খেয়া ঘাট বললেই এই যে কোনো লোকে আপনি এটা ঠিকানাটা দেখাই দিবে। এটা হচ্ছে শফির খেয়া ঘাট। আপনি কি সেই যার নামে এই খেয়া ঘাট তাকে চেনেন? হ্যাঁ, চিনি। তাকে দেখাইতে বললে দেখাই দিতে পারবেন? তার দেখাই দিতে পারবো। মানে সে এখনো আছে? এখনো আছে। কেমন মানুষ তিনি? লোক ভালো। লোক ভালো? কেমন ভালো? ভালোর তো অনেক ভালো, তার কোনো অভিযোগ নাই, কোনো কিছু নাই, সে কোনো রাজনীতির সাথে জড়িত নাই। মনটা কেমন? মনটাও ভালো, সাদা মনের মানুষ। সাদা মনের মানুষ। আচ্ছা, এই যদি বলি সেই লোকটা এখন কোথায়, আমাকে দেখা দিতে পারবেন? হ্যাঁ, পারবো, আমাদের নিকটেই আছে। নিকটেই আছে। আমি মনে হয় তাকে একটু একটু করে চিনি। তিনি হচ্ছে এই ভদ্রলোক, তিনি এই ভদ্রলোক। তাকে আমি অনেক ভালোবাসি, তিনিও আমাকে অনেক ভালোবাসে। এই ভালোবাসা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না, এটা অনুভবের ব্যাপার। আপনি কেমন আছেন? আপনার দয়া আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন। এই যে একটা আগে এখানে আপনি খেয়া বাইতেন, পরবর্তীতে এখানে ব্রিজ হচ্ছে, খেয়া ঘাটটা আর থাকবে না, এখানে তো আপনার অনেক স্মৃতি আছে। অনেক স্মৃতির ভিতরে 6 মাস ধরেন খাওয়া আসছে, 6 মাস বাইরে চলে যা। আচ্ছা। আর 30 বছর ধরে বাড়ি করছি। এই 30 বছর ধরে আমার নাম এবং এই ব্রিজও আমার নামের পরই মানুষ পরিচিত, যে শফির ঘাট, শফির ব্রিজ, শফির খেয়া ঘাট, এই নামের পরই পরিচিত মানুষের মনে আর কি। আমি মানে যখন ফরিদপুর থেকে আসি আমাকে অনেকে জিজ্ঞেস করছে ভাই কই যাবেন, আমি বললাম যে শফির ব্রিজ যাব। আগে খেয়া ঘাট বলতাম, এখন শফির ব্রিজ যাব। এই কথাটা যখন বললাম দেখলাম যে শফির খেয়া ঘাট নামে যেভাবে সবাই ওনাকে চিনে, এই শফির ব্রিজ নামে ঠিক একইভাবে মানুষের কাছ থেকে আমরা এই কথাগুলো শুনতে পেরেছি। তা আমার মনে হয়
একটা ভালো মনের মানুষ না হলে এই মানুষ কোনো জায়গা বা কোনো লোকালয়ের নাম তার নামে সাধারণত দেয় না। এই শফি ভাই আসলে একজন আমার দেখা অনেক ভালো মনের একজন মানুষ। তো শফি ভাই আসছিলাম একটা কাজে, দেখা হয়ে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আবার আসবো, আবার দেখা হবে আমাদের। তো ভালো থাকবেন। রানা মামা দেখলো যে অনেকগুলা মোটরসাইকেল এই ক্যানেলের ভিতর দিয়ে গেছে, তিনি আর লোভ সামলাইতে পারলো না, আমারও বলতেছে মামা আমি ওখান থেকে যাবো। আর ওদিক দিয়ে যাও না, ওই যে পার হচ্ছে। কঠিন মজা পাইতেছে মনে হয়। হ্যাঁ আসলে কঠিন মজা পাইতেছে। আর এদিকে দেখাই এই যে যে পানির স্রোত, এই পানির স্রোতে তারা কিভাবে খেলছে। সামনে এক ঝাঁক বক, মেঠো পথ দিয়ে যাচ্ছি আমরা, আমি রানা আর হচ্ছে বিল্লাল ভাই। আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা, বকগুলা খেতে পানি দিচ্ছে। এই পানি থেকে যে পোকামাকড়গুলো উঠবে, ওই পোকামাকড় খাওয়ার জন্য বকগুলা বসে আছে। ওই পথ আটকে গেল। আপনারা দেখছেন বকের কি অবস্থা, মানে এই রকম দৃশ্য দেখেন। এইরকম দৃশ্য আসলে গ্রাম অঞ্চলে আসলে দেখা যাবে। এই যে পথের মধ্যে যে পানি দিছে খেতে, পথ ভিজে গেছে পানিতে, কাদা হবে প্রচুর, এই জন্য আমরা ক্ষেতের মধ্যে দিয়ে গেলাম। আর ক্ষেত ভরা বক টক রয়েছে, অনেক কিছু আছে। ছোটোর মধ্যে প্রচণ্ড রোদ, প্রচুর রোদ, প্রচুর শীত চলে আসছে, তবে আপনি ঘেমে যাবেন আর কি, যে পরিমাণ রোদ চরে ডিরেক্টলি লাগে। বিদায় নিচ্ছি মন্ত্রীর বাড়ির ঘাট থেকে। এখানে আমরা ট্রলার এখন হচ্ছে 3:30টায় ট্রলার, সেই ট্রলার চলে আসছে। শুধু আমরা নয়, অনেককেই দেখতে পাচ্ছেন যে চলে আসছে ঘাটে, বিভিন্ন মানুষজন আছে, তারা এখন ট্রলারের উদ্দেশ্যে যাবে। এখানে আছে, ভালো আছেন? এখানে আপনারা কি মাছ মারেন না? এমনি বাসা কোথায়? 1000 বিঘা। কে দিনে মারেন না রাতে মারেন? রাতেও মারেন, দিনেও মারেন। ইলিশ মাছ? যাক, এখন কি অবস্থা, নদীতে মাছ পাওয়া যাচ্ছে? মাছই নাই। তো এই যে যখন বন্ধ ছিল তখন কি মাছ মারছেন নাকি মারেন নাই? ওই যখন প্রশাসন বন্ধ করলো তখন মাছ ছিল না খুব একটা। যাক, তবে সরকারি আইন মেনে চলে মাছগুলো মারবেন, তাহলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তা ভালো থাকবেন। আমরা এখন ওই ঘাটে চলে যাব, ট্রলারের দিকে। আপনাদের দেখাই পরিবেশ। আসলে এই সকলে যে একটা নৌকা, মাছ ধরার নৌকা ডাঙায় উঠায় রাখছে, এই চর অঞ্চলের পরিবেশ মাথা নষ্ট। ভাই কেন? এই চরাঞ্চলের যাতায়াতের প্রধান বাহন হচ্ছে মোটরসাইকেল এবং মালামাল যে বহনগুলো করে নিয়ে যায়। এই মালামাল বহনের প্রধান উৎস হচ্ছে ঘোড়ার গাড়ি। তেমন একটা ঘোড়া এই যে দাঁড়িয়ে আছে, খাবার খাচ্ছে। পরবর্তী ট্রলারে যখন মালামাল আসবে তখন তিনিই হবেন তাদের একমাত্র উদ্ধারের মাধ্যম। আর আগাগোড়াই চরাঞ্চলে যে মোটরসাইকেলে যারা আসে বা তাদের আসলে অনেক ঝামেলা মোটরসাইকেলগুলো ট্রান্সপোর্ট করা। আপনি দেখেন যে কত কষ্ট হচ্ছে মূলত মোটরসাইকেলগুলো উপর উঠানো। সাবধানে, এই যে চাকা নামিয়ে গেছে। ভাই একটু হেল্প করেন, ওই যে কি জানো বাংলো মামা।
একটা মোটর সাইকেলে নিচের মার্গাটের গাটটা ভেঙে গেছে। এই যে ভেঙে গেছে। আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা এখন যাবো যে আরেকটাই ট্রলার চলে আসছে, যাত্রী বোঝাই ট্রলার। আপনাদের একটু জুম করে দেখালে হয়তো দেখতে পাবেন। এই এখন ওই নৌকাতে যে মালামাল আছে বা যে লোকজন আছে, তাদের লোকজনের জন্য মূলত ওই যে আমাদের নদীর পাড়ে যে মোটরসাইকেল নিয়ে যারা অপেক্ষা করছে তারা চলে যাবে তাদেরকে নিয়ে, এবং ঘোড়ার গাড়িগুলো মূলত হচ্ছে ওইখানকার মালামালগুলো নিয়ে তারা যাবে। বরাবরের মতো আমরাই এবার আরও অনেক জায়গা আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে। ইচ্ছা আছে যদি আল্লাহ সহায় থাকে, ইনশাল্লাহ আমরাও যাব বিভিন্ন জায়গায়, আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। মামা আছো না? আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।